আসলেই পুরো দেশে কেমন যেন একটা উৎসবের আমেজ। মানুষ শীত আসলে একটুখানি হাড় কাঁপানো শীতে ভীষণ কাতর হয় বটে, কিন্তু তার সাথেও মানুষের পিঠা খাওয়ার যে উৎসব, ফল খাওয়ার যে উৎসব, সাথে নানান রকম নতুন কাপড় পরার যে একটা আমেজ, সেটা কিন্তু দেশে আপনারা দেখতেই পারেন। তাই বলাই যায় উৎসবের ঋতু শীত, কারণ এই সময়ে সর্বাধিক বিয়ে সংগঠিত হয় এবং বেশিরভাগ মানুষ শীতকালে বিয়েটা কেন করেন সেটাও নিশ্চয়ই আপনারা জানেন। যে আমার মনে হয় যে বেশ ম্যানেজেবল একটা বিয়ে আসলে সেই সময় হয়, প্রত্যেকটা মানুষ আনন্দে থাকেন এবং চমৎকার কাপড় পরার একটা সুযোগ থাকে। সেই সব বিষয় নিয়ে আলোচনা করব। উৎসব আসলে কেন শীত নিয়ে আসে, নাকি শীত আসলে উৎসব নিয়ে আসে, সব কিছু নিয়ে কথা বলবো। আমি অহনা তাসনিম খান আছি আপনাদের সাথে। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি নেক্সাস টেলিভিশনে লেডিস ক্লাবের আড্ডায়। লেডিস ক্লাবের আড্ডায় নারীরা মিলে আড্ডা দিই এবং নারীদের ভাবনা শুনি, নারীরা কি ভাবেন সেটা তো জানতেই চাই, সাথে তাদের কাজের অঙ্গনগুলো নিয়েও আসলে আমরা উদযাপন করতে চাই। আপনারাও সেখানে যুক্ত হয়ে যাবেন, আমাদের জুমের আইডি এবং পাসওয়ার্ড আপনারা স্ক্রিনেই পেয়ে যাবেন। আজ এই বিষয়ে কথা বলতে ডেকেছি তিনজন বন্ধুকে, চলুন পরিচয় করিয়ে দিই। শুরুতেই আমাদের সাথে আছেন রোমানা ইসলাম, তিনি একজন সঙ্গীত শিল্পী এবং আমি জানি যে তিনি নানান গুণে গুণান্বিত, তবে সঙ্গীতটা সব থেকে বেশি ভালোবাসেন। ওয়েলকাম টু দ্য শো, কেমন আছেন? অনেক ভালো আছি, আপনি কেমন আছেন? ভীষণ 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 ভালো আছি। তার পাশেই আছেন একজন আইনজীবী, তিনি জান্নাতুল ফেরদৌস। তিনি আছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টে এবং মানবাধিকার কর্মী হিসেবেও তিনি কাজ করেন। স্বাগত জানাই আমাদের আয়োজনে। ধন্যবাদ আপু আপনাকে। তার পাশে আছেন রিক্তা রিচি, তিনি একজন কবি এবং সাংবাদিক, একই সাথে কিন্তু তিনি কাজ করছেন। আমার কাছে মনে হয় যে সাংবাদিক হিসেবে এবং কবি হিসেবে দুটো কাজ একসাথে করা, এটাও আসলে সেলিব্রেশনের মতোই একটা বিষয়। স্বাগত জানাই আমাদের আয়োজনে। ধন্যবাদ আপনাকে। আমাদের তিনজন বন্ধু তিন ধরনের আলাদা রকম পেশায় আছেন, তবে তিনজনই ভীষণ ক্রিয়েটিভ, সেটা আপনাকে মানতেই হবে। এই সংকীর্ণতার অঙ্গনে তারা কে কিভাবে কাজ করে যাচ্ছেন, তাদের চ্যালেঞ্জের জায়গাগুলো কি, এবং উৎসবের ঋতু শীত তারা কি আসলে উপভোগ করেন, চলুন সেগুলো নিয়ে আড্ডা দিই। শুরুতেই রোমানা আপু আছেন। আপু, গানের জগৎ নিয়েই শুনতে চাই যে গানটা আসলে কেন ভালোবেসেছিলেন, প্রথম কে এই ভালোবাসার সঞ্চার ঘটালো জীবনে? প্রথম যদি বলি, আমার মায়ের হাতে গান শেখা। আমাদের পরিবারটা একটু কালচারাল পরিবার। আমার নানা ভাই গান করতেন, তো সে থেকে তার ছেলেমেয়েরা গান শিখেছে এবং আমরা মানে নানা ভাইয়ের নাতি নাতনিরা সবাই গান শিখেছি, কারণ আমার মামারা গান করেন, আমার মা গান করেন। সো মায়ের কাছেই গানে হাতে খড়ি। তারপরে তো বিভিন্ন জায়গাতে ট্রেনিং করা হয়েছে। নজরুল এবং ক্লাসিক্যাল আমার বেস, তো ট্রেনিং করেছি, প্লাস হচ্ছে বিভিন্ন কম্পিটিশন করেছি। আমার 11টা জাতীয় পুরস্কার আছে গানে এবং অভিনয়ে। একসময় গ্রুপ থিয়েটার করেছি। তারপর তো অনেক দীর্ঘ বিরতি দিয়ে প্রায় 20 বছর পর আবার করছি। মানে আমি মা হয়ে যাওয়ার পর মানে আমার মা যে আমার দায়িত্ব পালন করেছিলেন গানের ব্যাপারে, এখন আমিও সেই দায়িত্ব পালন করছি। পরবর্তী প্রজন্মকে আপনি শেখাচ্ছেন, তাই তো? হ্যাঁ, আমার হাজবেন্ড একজন সঙ্গীত শিল্পী, তো দুজন মিলেই দায়িত্বটা আসলে পালন করছি। বা সেটা তো আমার জানতে হবে আর একটু বেশি করে, একটু পরে আসবো সেই বিষয়ে। তবে এখন জান্নাত আপুর কাছে আসি। জান্নাতুল ফেরদৌস আপু, জানতে চাই আইনের প্রতি এই ভালোবাসা আসলো, নাকি আপনার মনে হলো সমাজের প্রতি দায়বদ্ধতা থেকে আমাকে আইনজীবীর এই পেশায় নিয়োজিত হতে হবে? সাথে মানুষের জন্য কিছু করার একটা টেন্ডেন্সি তো নিশ্চয়ই আপনার মধ্যে আছে, সেই কারণেই আপনি সমাজসেবক হিসেবে কাজ করেন। তো সেই বিষয়গুলো নিয়ে একটু একসাথে শুনে। আচ্ছা, ধন্যবাদ আপু আপনাকে। আমি আইন পেশাটাকে শুধু একটি পেশাই মনে করি না, আমি মনে করি এটা আমার এক ধরনের দায়িত্ব। ছোটবেলা থেকেই যখন দেখতাম যে আমি অন্যায়ের বিরুদ্ধে সবসময় কথা বলতাম, কথা বলা আমার ভালো লাগতো, তো দেখতাম যে আমাদের সমাজে এমন অনেক, বিশেষ করে মানুষের পাশাপাশি অনেক নারী আছেন যারা আপনার হচ্ছে আইন না জানার কারণে তারা তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত। তারা হয়তো আইন জানেন না বা আইন জানলেও হয়তো ভয়ে সামনে আসতে চান না। তো আমি তখন থেকে চিন্তা করেছিলাম যে আমি বড় হয়ে একজন ভালো আইনজীবী হব এবং আমি এই অসহায় নারী যারা আছে এদেরকে নিয়ে আমি কাজ করব। তো সেখান থেকে একটা দায়বদ্ধতাও বলতে পারেন যে না, নারীরা যখন কোনো সমস্যার সম্মুখীন হবে তখন তারা মনে করবে যে না, আমাদের পাশে আইন আছে, আমাদের পাশে কেউ একজন আছে। একেবারেই, এবং আইনের উপর থেকে যাতে মানুষের একেবারেই ভরসা উঠে না যায়, তাই না? দিন শেষে আমরা একটা সমাজে কেন নিরাপদ বোধ করি,
কারণ আমরা এখনো ঘর থেকে বের হওয়ার পরে ভাবি যে আমার সাথে একটা ঘটনা ঘটবে না, কারণ দেশে আইন আছে, এবং যদি সেই আইন কেউ ভঙ্গ করেন, আইনজীবীরা যদি আমাদেরকে দায়িত্ব নিয়ে আসলে সার্ভিসটা দিয়ে থাকেন, তাহলে কিন্তু নিরাপত্তা ওভাবেই আসে। নিরাপত্তা আসলে পুরো একটা কনসেপ্ট, এবং এখানে অনেকগুলো মানুষ একজন আরেকজনের সাথে ওতপ্রোতভাবে জড়িত। সেই বিষয়গুলো নিয়ে অবশ্যই আরও কথা হবে। রিক্তা আপু, আপনার কাছে এসে কথা বলি। কবি হওয়া ভীষণ কঠিন কাজ। আমি জানি যে লেখা, এটা হুট করে আপনি লিখতে বসে গেলেন আর একটা লেখা চলে আসবে, তা তো নয়। কবে মনে হলো যে না, আমার ভেতর একটা কবি মন আছে, এবং সাথে সাংবাদিকতা করতে করতে কবি মনের প্রকাশ, নাকি কবি আপনি আগেই ছিলেন তারপরে সাংবাদিকতার সাথে যুক্ত হলেন, সেটা শুনতে চাই। ধন্যবাদ। কবিতা লেখার শুরুটা একদম ছোটবেলা থেকে। আমি আসলে কবি হতে পারিনি, হতে পারবো কিনা তাও জানি না, তবে চেষ্টা চলমান, চর্চাটা আসলে করার চেষ্টা করছি। আর একদম যখন ছোট ক্লাস 2 কিংবা 3-তে পড়ি, তখন থেকে মনে হতো কাজী নজরুলের কবিতা পড়ে, জীবনানন্দের কবিতা পড়ে, চাষি একটা কবিতা ছিল রাজিয়া হোসেন চৌধুরানীর, সেই সময়ে তো পড়ে মনে হতো যে এত দারুণ কিভাবে লেখে, আমি পারি কিনা দেখি। তো ছন্দ মিলিয়ে মিলিয়ে তখন চেষ্টা করতাম। তো শুধু তাই না, তারপর 8 লাইন 10 লাইনের কবিতা লিখে লিখে বাবা মা আশপাশের সবাইকে দেখাতাম, বলতে হ্যাঁ ভালো হয়েছে। তো ওই যে সেই বাসনাটা, সেই সুপ্ত বীজটা আমার মধ্যে হয়তো বা ছিল, যার ফলশ্রুতিতে পরবর্তীতে এসে, এবং আমি কখনো ভাবিই নাই, আমি ক্লাস 8-9-এ কিন্তু প্রচুর কবিতা লিখেছি, এবং আমি খুবই ইন্ট্রোভার্ট ছিলাম। আকাশ দেখতাম, পড়ার টেবিলে মুখ গুজে রাখতাম, নিজের মধ্যে থাকতাম। আমার বন্ধু বান্ধব কিন্তু খুব বেশি ছিল না, যারা ছিল তারা মোটামুটি ছিল। বেস্ট ফ্রেন্ড কিন্তু ওইভাবে, আমি নিজের মধ্যেই থাকতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করতাম। তো পরবর্তীতে আমি আমার লেখাগুলো 9-10, তারপর আমি আমার মতো লিখে গেছি। কিন্তু আমি যখন ভার্সিটিতে পড়ি 2015-16 ওই সময়টা আমার শেষের দিকে, তো ওই সময়টাতে কিন্তু আমার বই বেরিয়ে যায়, বা কিভাবে বের হয়েছে বা আসলে কি আমি কিন্তু মানে স্বপ্নের মতো ঘুরে ঘুরে হয়ে গেছে, হয়ে গেছে, এবং হয়তো হয়ে গেছে কারণ আমার মধ্যে ওই চর্চাটা আমি রেখেছি। আমি আমার দিনগুলোকে যাপন করার চেষ্টা করেছি, আমি আমার দুঃখগুলোকে যাপন করার চেষ্টা করেছি। এবং প্রত্যেকটা মানুষ বলে না যে অনেক আনন্দে থাকতে হবে, আমি তো আসলে দুঃখ নিয়েও অনেক আনন্দে থাকি, আমি অনেক চেঁচামেচি করে অনেক আনন্দে থাকি, আমার ভালো লাগে। যখন যেটা সময় দাবি করে। সাংবাদিকতা কবে শুরু? আচ্ছা, আমি যখন লেখালেখির শুরুটা, আমি তো অনেক জায়গায় তখন থেকে, স্টুডেন্ট লাইফ থেকে বিভিন্ন জায়গায় ফিচার লিখতাম, এবং তখন থেকে আমি ফিচার লিখে ভালো আর্ন করি বিভিন্ন জায়গায়। তো তখন থেকে আমার মনে হতো যে আসলে আমাকে কর্পোরেট জব আমাকে টানে না, গভর্নমেন্ট জব আমাকে টানে না, আমাকে কিসে টানে? আমাকে টানে হচ্ছে লেখালেখি, যেখানে আমি লিখতে পারবো, নিজের কথা নারীর অধিকার নিয়ে বলতে পারবো, আমি সেখানেই কাজ করব। অতএব আমার জায়গাটা আমি ধরেই রেখেছি, আমি সাংবাদিক হব, এবং প্রথম ইন্টারভিউতে, প্রথম ইয়েতে আমার সাংবাদিকই হয়েছি, বা চেষ্টা করছি, সাংবাদিক হয়েছি এটাও আমি বলতে চাই না। সংবাদ প্রতিষ্ঠানে আছি, এবং আপনারা জানেন যে আমি শৈলীটা দেখছি, লাইফস্টাইল ফ্যাশন নিয়ে কাজ করি, এবং নারী নিয়েও আমার বেশ কিছু কাজ আছে, এবং সামনেও আমি নারীর অধিকার নিয়ে, নারী নিয়ে কাজ করতে চাই। একেবারেই, এবং নারীদের নিয়ে আপনি অনেক ফিচার লিখেছেন এ পর্যন্ত, সেটা আমি জানি। এবং সাথে ওই যে কখনো নিজেকে কবি বলতে চাইছেন না, সাংবাদিক বলতে চাইছেন না, সেখান থেকেও আমি জানি যে দ্য হাঙ্গার অফ অ্যান আর্টিস্ট, সেটা আসলে কখনোই শেষ হয় না, এবং সেই ক্ষুধা হয়তো যত দিন যাবে তত বাড়বে। তো এই পর্যায়ে উৎসবের ঋতু শীত, এই বিষয়ে যেহেতু কথা বলতে চাই, শীত মানেই অনেক মজা, অনেক আমেজ, সব কিছু নিয়ে আসলে শীত আসে, একটু কষ্ট, বাট বেশিরভাগই মনে হয় ভালো লাগা। তো সেখান থেকেই একটু শুনি একটা গান শুনতে চাই। একজন গায়িকা আছেন আমাদের সাথে। শীতে কি শুধু শীতের গান শোনেন, বা পিঠার গান শোনেন, বা গ্রামের গান শোনেন, নাকি রোমান্টিক গান শোনেন? শীতের বিষয়টা হচ্ছে, পিঠার গান কি শুনি আমরা? আমি হঠাৎ করে কিছুদিন আগে ফেসবুকে স্টোরি দিতে গিয়ে অনেক পিঠার গান খুঁজলাম, সেরকম কোনো পিঠার গান কিন্তু নাই। হ্যাঁ, আর উৎসবের গান বলতে এক বিয়ের গান হয় এরকম, কিন্তু আমার মনে হয় যে শীত ঋতুতে একটু রোমান্টিক গানই মানুষ বেশি শোনে, কারণ অনেকের নতুন বিয়ে হয়, আবার অনেকে বিরহের গান বেশি শোনে। হ্যাঁ, সেটাও শোনে, রোমান্টিক গানও শোনে। তা আমার ইয়েটা হচ্ছে রোমান্টিক গানের দিকে আমার মনে হয়।
আমার যে কাছে মনে হয় ভোটটা- কি আপু, এই শীতে যার বিয়ে হলো হ্যাঁ। সে রোমান্টিক গান শোনে, আর শীতে যার বিয়ে হলো না সে দুঃখের গান শোনে। আবার এই শীতে যাদের ধরেন বিয়ের এক যুগ পূর্ণ হলো, তারাও বিরহের গান শুনে মনে হয়। এক যুগ পূর্ণ হলো, বাহ, এটা আবার ডিপ হয়ে গেছে। একদমই থাক, আমরা গান শুনি, আমরা আর কাউকে কষ্ট না দেই। কি গান আচ্ছা, শুনবো বলেন? একটা রোমান্টিক গানই করি। আমার খুব প্রিয় শিল্পী শ্রদ্ধেয় সাবিনা ইয়াসমিন, উনার একটা গান করার চেষ্টা করছি। আমি আছি থাকবো, ভালোবেসে মরবো, দোহাই লাগে তোমার, আমারে পাগল কইরো না, দোহাই লাগে তোমার, আমারে পাগল কইরো না। আঁচলে ফুল রেখেছি তোমায় দেব বলে, কপালে টিপ দিয়েছি যাব সময় হলে, দোহাই লাগে তোমার, ঘরের বাহিরে কইরো না, দোহাই লাগে তোমার, আমারে পাগল কইরো না। আসলে পাগল যদি করেই ফেলে, ডাক্তারের ফিটা নিশ্চয়ই সে দেবে না, তো না করাই ভালো। একদম। ঠিক আছে, আমরা অবশ্যই এই পর্যায়ে গানটার সাথে সাথে একটা বিরতি নিতেই পারি। বিরতি থেকে এসে আরো অনেক আড্ডা দেবো, জানেন আপনারা। চলে আসবেন জুমের আড্ডায়, নিয়ে নিচ্ছে একটা বিরতি। উৎসবের ঋতু শীত, তা তো আমরা সবাই জানি, এবং উৎসব করেও আরাম, কারণ শীতের ভেতর আসলে বাইরে যেতে ভালো লাগে, গরম কাপড় পরতে আরাম লাগে। এবং এই সময় সব থেকে মজার যে বিষয়, যে শীতকালের সবজি সব থেকে স্বাদযুক্ত সবজি, এবং সাথে প্রচুর পিঠা খাওয়া যায়। মানে শীতকালই মনে হয় পিঠা খাবার সর্বোচ্চ ভালো সময়। এই সময় বাড়িতে বাড়িতে যে পিঠা বানাতে পারেন না, তিনিও একবার পিঠা বানাতে চেষ্টা করেন। তো আমাদের যারা আজকে বন্ধু হয়ে এসেছেন, তারা কেমন পিঠা বানান, কি খেয়েছেন, সব কিছু নিয়ে শুনবো। তবে আপনাদের কাছেও একটা আবেদন যে আপনারাও উৎসবের ঋতু শীত নিয়ে কিছু না কিছু বলতে চলে আসবেন, আমি জানি আসবেন। আমাদের স্ক্রিনে দেওয়া আছে জুমের আইডি এবং পাসওয়ার্ড, যেটা ফলো করে আপনারা এসে আমাদের সাথে আড্ডা দিতে পারছেন। আমরা একটু আগে রোমান আপুর কাছে একটা গান শুনলাম, তাই এখন আসে একটু আমাদের আইনজীবীর কাছে। আমি এই পর্যায়ে আলাপটা করতে চাই, আমি শীতের আলাপে যাব, আমি উৎসবের আলাপেও যাব। তার আগে আমি যেটা জানতে চাই, আইনজীবী একজন আমি খুঁজছিলাম, আমি একেবারে হারিকেন দিয়ে খুঁজতে নেমেছিলাম এবং চাই যে আমি সঠিক তথ্যটা জানতে চাই। কিছুদিন ধরে ফেসবুকে আমি দেখছি যে এখন থেকে দ্বিতীয় বিয়ে করলে নাকি প্রথম স্ত্রীর অনুমতি নেওয়া লাগবে না, তারপর সাথে লেখা হাইকোর্ট থেকে নাকি এমন আইন পাশ হয়েছে যে প্রথম স্ত্রীর কোনো অনুমতি লাগবে না দ্বিতীয় বিয়ে করতে। এটা হাইকোর্ট থেকে যদি এসে থাকে, কেন এমন হলো এবং আদৌ হয়েছে কিনা সেটা শুনতে চাই একজন আইনজীবীর কাছ থেকে। ধন্যবাদ আপু। হাইকোর্ট থেকে আসলে এরকম কোনো রায় বা জাজমেন্ট দেয়নি। যেটা হয়েছে যে হাজব্যান্ডের ফার্স্ট ওয়াইফ বা এক একাধিক ওয়াইফ থাকা সত্ত্বেও হাজব্যান্ড, এটা কিন্তু পূর্বেও ছিল, স্ত্রীর লিখিত অনুমতিটা লাগতো না, কিন্তু আরবিট্রেশন কাউন্সিল বা সালিসি পরিষদের একটা অনুমতি লাগতো। তো ওই বিষয়টাকে চ্যালেঞ্জ করে সম্প্রতি হাইকোর্টে একটা রিট করা হয়েছিল। তো হাইকোর্ট ওটার পরিপ্রেক্ষিতেই জাস্ট তার যে পর্যবেক্ষণ, কিছু আইনি পর্যবেক্ষণ আর মতামতই দিয়েছেন। বিষয়টি হয়েছে যে নতুন কোনো আইনে পাশ হয়নি। আপনার আগেও যেমন সালিসি পরিষদ বা আরবিট্রেশন কাউন্সিলের অনুমতি লাগতো, সেম আপনার হচ্ছে কোনো হাজব্যান্ড যদি তার ফার্স্ট ওয়াইফ বা এক একাধিক ওয়াইফ থাকা সত্ত্বেও যদি সে সেকেন্ড ম্যারেজ করতে চায়, তাহলে ওয়াইফ যে অ্যাড্রেসে বসবাস করে সেখানকার আপনার সিটি কর্পোরেশন হলে মেয়র বা যদি ইউনিয়ন পরিষদ হয় চেয়ারম্যান বরাবর অ্যাপ্লিকেশন করতে হবে। আর ওই অ্যাপ্লিকেশনে অবশ্যই ফার্স্ট ওয়াইফের অনুমতি বা সম্মতি আছে কিনা সেটি নিয়েই কিন্তু অ্যাপ্লিকেশনটি করতে হবে। তো এক্ষেত্রে ফার্স্ট ওয়াইফের গুরুত্ব, মতামতকে সালিসি পরিষদ কিন্তু সবসময় গুরুত্ব দিয়ে আসছে। আর বিভিন্ন নিউজ পোর্টাল আমরা এটা দেখেছি যে আসলে এরকম তারা আসলে ভুলভাবে ব্যাখ্যা দিয়েছে বিষয়টিকে, বিষয়টা মোটেও এরকম নয়।
কোনো একটা লাইন থেকে একটা মানে বিধিনিষেধ ছিল না বা নেই, এই লাইনটাকে ধরে আসলে ওনারা পুরো একটা ওই যে ইদানিং তো ফটো কার্ড বানাই আমরা, তেমন কোনো সোর্স বা কিছু দেই না, তো সেক্ষেত্রেই দেখা যাচ্ছে যে প্রচুর পুরুষ আগ্রহ ভরেই হয়তো শেয়ার দিচ্ছেন এবং অনেক নারীরা হয়তো আশঙ্কা নিয়ে শেয়ার দিচ্ছেন যে আসলে কি তাই। তো সেটা আসলে আমাদের ক্লিয়ার করা ভীষণ দরকার ছিল। এবং যদি প্রথম স্ত্রীর অনুমতি না নিয়ে দ্বিতীয় একটি বিয়ে সংগঠিত হয় তাহলে তার শাস্তি কি ধরনের হতে পারে? আচ্ছা, প্রথম স্ত্রীর অনুমতি না নিয়ে যদি কেউ দ্বিতীয় বিয়ে করে তাহলে প্রথম স্ত্রী যদি সেক্ষেত্রে মামলা করে, হাজবেন্ড যিনি আছেন তার 1 ইয়ারের জেল প্লাস 10,000 টাকা জরিমানা প্লাস জেল জরিমানা উভয় হতে পারে। এছাড়া প্রথম ওয়াইফ যদি আপনার হাজবেন্ড বিয়ে করার কারণে সেপারেট থাকতে চায়, সেক্ষেত্রে প্রথম ওয়াইফের মেইনটেনেন্স এভরিথিং হাজবেন্ডকে বেয়ার করতে হবে। আর যদি কোনো মাইনর চাইল্ড থেকে থাকে, সেই মাইনর চাইল্ডেরও মেইনটেনেন্স যা কিছু আছে সাবালক হওয়া পর্যন্ত হাজবেন্ডকে বহন করতে হবে। আচ্ছা, এটা 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 বেশ একটা ক্লারিফিকেশন হয়ে গেল। অনেক ধন্যবাদ জান্নাত আপু। অনেকের মনও ভেঙে গেল মনে হয়। অনেক অনেক মানুষের মন জি, এই ভেঙে গেল। নিউজটা আসার পরে তো মানে আমার চেম্বারে ছেলে মনে সুমড়ি খেয়ে পড়েছে যে এখন তো ফার্স্ট ওয়াইফের পারমিশন লাগবে না, আমি বিয়ে করতে চাই, বা কারো দেখা গিয়েছে যে কারো এক্স গার্লফ্রেন্ড আছে তাকে বিয়ে করতে চাচ্ছে, আর মেয়েরা খুব নার্ভাস ছিল যে আল্লাহ হাজবেন্ড তো এখন বিয়ে করে আসলে ফেলবে। মূলত এটা যেটা হয়েছে, এই আইনটা 1961 সালেরই আইন এবং ওই আইনটাই আবার রিড করার কারণে আবার নতুন করে আলোচনায় আসছে। তো আসলে এটা নতুন কিছু না, মানে সালিসি পরিষদ কিন্তু স্ত্রীর অনুমতি নিয়েই সেটা আগাবে এবং ওভাবেই আর সালিসি পরিষদ আপনার অনেক রিজন দেখেই কিন্তু মানে হাজবেন্ডকে পারমিশন দেয়। যদি ন্যায়সঙ্গত বা যুক্তিসঙ্গত অনেক রিজন থাকে, 4-5টা গ্রাউন্ড আছে, তো সেক্ষেত্রে তাকে দ্বিতীয় বিয়ের পারমিশন দেয়। আর ফার্স্ট ওয়াইফ যদি কোনো কারণে না করে, সালিসি পরিষদের চেয়ারম্যানকে যে না আমি আমার হাজবেন্ডকে বিয়ে করার অনুমতি দিচ্ছি না, সেক্ষেত্রে সালিসি পরিষদ কিন্তু কখনোই পারমিশন দিবে না। আচ্ছা, আর বিশেষ করে আপু একটু মানে জি, জি, যেহেতু আমি বলেন, এটা নিয়ে please, লিখেছি please। এবং অ্যাডভোকেটদের আপনি সাথে কথা লিখেছেন, বলেছি, তাহলে তো আপনি বলবেনই তো এটা নিয়ে, একটু আর বলুন। কি একটু আপু যদি মানে হ্যাঁ, ইয়ে করেন, please। যে শুধুমাত্র পুরুষ চাইলেই কিন্তু সেকেন্ড বিয়ে করতে পারবে না বা একাধিক বিয়ে করতে পারবে না যদি তার ওয়াইফ অক্ষম না হয়, সন্তান ধারণে সক্ষম না হয়, তাহলে বা আদার্স কোনো প্রবলেম যদি থাকে তাহলে এগোতে মানে পারবে। কারণ দর্শিয়ে তারপরেই দর্শী, সালিসি অবশ্যই। পরিষদের যে কাছে চাইলে আবেদন করতে যদি হবে। ওয়াইফ যদি আপনার অক্ষম থাকে, ওয়াইফের যদি বন্ধা যেটা বেবি না হয়, ওয়াইফ যদি শারীরিক মানসিকভাবে আনফিট থাকে সংসার করার জন্য, ওয়াইফ যদি দীর্ঘদিন সেপারেট কোথাও বসবাস করে, আর ওয়াইফ যদি এমন হয় যে 6-7 বছর 7 বছরের অধিক নিখোঁজ থাকে, সেক্ষেত্রে বা ওয়াইফ যদি হাজবেন্ডকে সংসার করার জন্য অস্বীকৃতি জানায়, তখন হাজবেন্ড যে আপনার ওই চেয়ারম্যান বরাবর আপিল করতে পারে। তখন সেটা আর কি ন্যায়সঙ্গত হলেই এটা পারমিশন অ্যালাউ হবে। ওকে, তাহলে রিচি আপু এটাই তো বলতে চাইছিলেন। আচ্ছা, আমারটা হয়ে গেছে, আপু যা বলে তাই। হ্যাঁ, ওইটুকুই। জি জি, অনেক ধন্যবাদ। কিন্তু রিচি আপুর কাছে আরেকটা জিনিস জানতে চাই, সেটা হলো কবি হয়েছেন কিন্তু কবিতা যদি না শোনান তাহলে হবে না। তাহলে একটা কবিতা শুনি, তারপরে বাকি কথা বলি। হ্যাঁ, শিওর। আপনার লেখা শোনাচ্ছি নাকি অন্য কোনো কবির লেখা? প্রথমে আমি আমার লেখা একটা কবিতা পড়ছি। হ্যাঁ হ্যাঁ, আমি আপনারটাই শুনতে চাই। আমি একটু দর্শকদের বলতে চাই যে আমার 4টি কবিতার বই আছে। প্রথম বই যে চলে যাবার সে যাবেই, দ্বিতীয় বই বাতাসের বাঁশিতে মেঘের নূপুর, তৃতীয় বই রোদের গ্রাফিতি বোঝে না রক্তাক্ত বুলেট, এবং চতুর্থ বই হচ্ছে আমাকে লিখে রাখো। তো আমি আজকে যে কবিতাটি পড়বো এটি কোনো বইয়ের নেই, আপকামিং পাণ্ডুলিপিতে আছে। তো প্রথমে আনরিলিজড কবিতা, হ্যাঁ, আনরিলিজড কবিতা শোনাবো। এবং যেহেতু শীতের মধ্যে পিঠা পুলি বা মায়ের সান্নিধ্য ছাড়া আসলে এগুলা শেখা যায় না বা ওই স্বাদটুকু নেওয়া যায় না। সব কিছুর সঙ্গে তো মা ওতপ্রোতভাবে জড়িত, তাই না? তো আমি আসলে আমার মাকে নিয়ে লেখা বা সব মাকে নিয়ে লেখা একটা কবিতা, সেটা পড়তে চাই শুরুতেই। কবিতার শিরোনাম পৃথিবী লিখে রাখুক মায়ের আয়ু। মায়ের সাদা চুল আলতো আঘাতে বুকে মোচড় দেওয়ার অনুভূতি জাগায়। পৌষের কুয়াশা ঝরা সকাল শেষে দুধ কুসুম রোদ লুকোচুরি করে আর বলে তার বয়স বাড়ছে। 1 পা 2 পা করে আগাচ্ছে কোনো এক অনির্দিষ্ট ঠিকানার দিকে। ভয়ে শকুনেরা আমায় ঝাপটে ধরে, শতাব্দীর সব ভার কাঁধে ভর করে। মনে হয় তার আঁচল জুড়ে গিট বেঁধে থাকি যেমন চাবিরা থাকে। দিনের নামতা ঘরে সরল রেখা আঁকতে আঁকতে রোজ কাটাকুটি খেলা খেলি। পৃথিবীর কত কত হিসেব, অথচ সেসব দর কষাকষি মাপ যোগ ভালো লাগে না।
আমি কেবল পৃথিবীর পথে পথে লিখে যেতে চাই মায়ের আয়ু। আমার মা খুব সরল, ভীষণ সাধারণ, তার চোখ যেন নান্দনিক সরল কাব্য। কাঁথার ফোড়ে ফোড়ে যে নামটা তিনি লিখে রাখেন, পৃথিবী সেভাবে লিখে রাখুক তাকে। সবার বয়স বাড়ুক, দিন গিয়ে মিলুক সন্ধ্যার কোলে, বয়সী বট অপরাহ্নে নুয়ে পড়ুক অজানায়, কেবল মায়েদের বয়স না বাড়ুক, না বাড়ুক। বাহ, চমৎকার। আমরা হয়তো মেয়ে হিসেবে এটাই সবাই চাই যে আমার মায়ের বয়স না বাড়ুক, আমার বাড়তে থাকুক, সমস্যা নেই। কিন্তু আমার নিজের চোখেও এটা খারাপ লাগে। হুট করে দেখবেন যে মা বাবার দিকে হুট করে একটু তাকিয়ে ফেললেন, হঠাৎ করে দেখবেন যে চোখের নিচে যে ভাঁজটা সেটা আগে ছিল না, হুট করে এটা হয়তো নতুন এসেছে, অ্যান্ড আপনি অদ্ভুতভাবে উপলব্ধি করবেন যে আমার মা বাবার বয়স হয়ে যাচ্ছে। আর তখন যে অদ্ভুত একটা ভয় লাগে, সেই ভয়টার চেয়ে ডেঞ্জারাস কিছুই নাই পৃথিবীতে, আমার কাছে এটাই মনে হয়। শূন্যতার ভয়, একটা হারিয়ে ফেলার ভয়, যে যদিও সবকিছু অনিশ্চয়তা সবসময়, তারপরেও মনে হয় যে এটা তো আমার হারিয়ে ফেলার থেকে জানি। আমার মনে হয় মানে ওই যে রেখার কথাগুলো, যে মায়ের তো এখানে এটা ছিল না, এটা কেন হলো। হ্যাঁ, আমার মা যখন আমাকে কখনো পাকা চুল দেখায়, আমি বলি যে এটা মনে হয় এমনিতেই হয়েছে, এটা মানে আমি বিষয়টাকে আমি ইগনোর করি, কারণ আমি জিনিসটা নিতে পারি না। এটা হয়তোবা কোনো সন্তানই, আপনি বলছিলেন যে এটা হয়তোবা নিতে পারে। এটা হলো যে কোনো সন্তানের জন্য আমি বলবো ওয়ার্স্ট নাইটমেয়ার, যে এর থেকে ভয়ের আর কি আছে। বরঞ্চ যারা এটা সার্ভাইভ করেন, যে বাবা নেই বা মা নেই কাছে, তারা যারা এটা সার্ভাইভ করেন, তাদেরকে আমি ভীষণ সাহসী বলতে চাই যে তারা আসলে কত বড় একটা কষ্ট পাড়ি দিয়ে তারা এখনো দিনের পর দিন বেঁচে চলেছেন, হেঁটে বেড়াচ্ছেন, কাজে যাচ্ছেন, কিন্তু যে শূন্যতাটা আসলে তারা বুকে নিয়ে চলেন, সেটা আসলে কখনোই আমরা পরিমাপ করতে পারবো না যারা আসলে এই একই কষ্ট দিয়ে যায়নি। সেই বিষয়টা অবশ্যই আসে। আমাদের দর্শক বন্ধুরাও যারা আমাদেরকে দেখছেন, তারাও নিজেদের কথাগুলো নিয়ে চলে আসতে পারেন। জুমের আইডি এবং পাসওয়ার্ড আপনারা পেয়ে যাবেন স্ক্রিনে। আমাদের এই আয়োজন সম্প্রচারিত হচ্ছে একই সাথে আমাদের টেলিভিশনে তো বটেই, সাথে ফেসবুকে যদি আপনারা চলে আসেন, আমাদের ফেসবুক প্ল্যাটফর্মেও লাইভ হচ্ছে। নেক্সাস টেলিভিশন এবং নেক্সাস লাইফস্টাইল, এই দুটো পেজে একই সাথে স্ট্রিম হচ্ছে। আপনারা সেখানে এসেও মন্তব্য করতে পারেন। সকল নারী বন্ধুরা এসে আমাদের সাথে আড্ডা দেবেন। এবং এই পর্যায়ে রোমান আপু, আবার আপনার কাছে একটু আসি, সেখান থেকে একটু জানতে চাই যে একটু সরে আসি, সিরিয়াস কথা বললে আসলে মন খারাপও হয়ে যায়। তো সেখান থেকে যদি পেশাগত জায়গায় জানি, যে আমি জানি যে আপনি সঙ্গীতের পাশাপাশি আপনি একজন উদ্যোক্তা, সাথে ইউ আর আ মেকআপ আর্টিস্ট অ্যাজ ওয়েল। সো একই সাথে আপনি অনেকগুলো কাজও করছেন। সো হাউ ডু ইউ ব্যালেন্স ইট? কোনটা আসলে আপনার জন্য বেশি জায়গা জুড়ে থাকে আপনার, সেটাও জানতে চাই। এখন এইটা নিয়ে আসলে আমি নিজেও একটা দ্বিধাদ্বন্দ্বে ভুগি। আমি অ্যাকচুয়ালি পরপর 2টা সাবজেক্টে পড়াশোনা করেছি। প্রথমত আমি বিবিএ এমবিএ কমপ্লিট করেছি, তারপর আমি এলএলবি করে এলএলএম কমপ্লিট করেছি। তা আমার বিবিএ এমবিএ শেষ করার পরে আমি এইচআর ফিল্ডে 11 বছর জব করেছি। তারপর যখন আমার আমি খুব কিউরিয়াসিটি থেকে এলএলবি পড়লাম, এবং ওইখান থেকে যখন দেখলাম যে রেজাল্ট ভালো হলো, এবং আমি প্র্যাকটিসও করেছি বেশ কিছুদিন। দেন তারপর মা হলাম। হওয়ার পরে যেটা হয় যে মেয়েদের একটা ব্রেক আসে। তো আমি এই ফাঁকে দিয়ে আবার যখন আমার প্রতিটা মাস্টার্সের পর সময় থাকতো, তখন দেখা গেল বিদেশে চলে গেলাম, গিয়ে মেকআপের উপর 1 বছরের একটা ডিপ্লোমা করে চলে আসছি, বা 1 বছরের জন্য একটা ফ্যাশন ডিজাইনিংয়ের কোর্স করলাম বিজিএমইএ থেকে। তো সব মিলে এখন আমার হাজব্যান্ড মাঝে মাঝে বলে, নিজেকে কি বলতে চাও? নিজেকে পূর্ণ নারী হয়তো বা বলবো যখন আমার ছেলেটাকে আমি অনেক ভালো মতো মানুষ করে ফেলতে পারবো, মানে নিজেকে নারী হিসেবেই পরিচয় দিই। তারপরে তো কাজের জায়গা থাকবেই ভিন্ন ভিন্ন। তারপর কিছুদিন আইন প্র্যাকটিস করলাম, তারপর এখন কাজ করছি, আমার নিজের একটা কোম্পানি আছে, ওখানে কাজ করছি, প্লাস আমি আবার কর্পোরেট সেক্টরেই ঢুকেছি, ওখানে অ্যাজ এইচআর অফিসার হিসেবে আছি। বাহ, আমি তো আপনাকে আসলে সাধুবাদ জানাতে চাই যে আপনি এইচআরেও আসলে আছেন, সাথে নিজের বিজনেসটাও দেখছেন, সাথে অনেক কিছুই করছেন একই সাথে, এবং এটা আসলে টেকস আ লট অফ ইউ। সো ক্যান ইউ গিভ টাইম টু ইউর ফ্যামিলি? পরিবারের সময় দেওয়াটা হচ্ছে, নাকি তারা এখন নিজেদের মতো ব্যালেন্স হয়ে গেছে? আমি হয় কি উদ্যোক্তা হলাম তখন যখন আমার সন্তান হলো, তখন থেকে নিজে কিছু করার একটা পরিকল্পনা ছিল।
যেহেতু আমি মানে আমার কর্পোরেট জায়গাটা থেকে সরে এসে তখন আমি একজন মা, সো আমার রেসপন্সিবিলিটি ওই জায়গাটাতে বেড়ে গেল। তখন ভাবছিলাম যে ছেলেকে সামনে আমি কি করতে পারি, তো ওই করতে করতেই আসলে প্রথমে শুরু করলাম ছোট বিজনেস থেকে। এখন আলহামদুলিল্লাহ আমার বড় একটা কোম্পানি আছে এবং ওইখানে বেশ কিছু মানুষ কাজ করছে আমার আন্ডারে। তো তার পাশাপাশি ইন রিসেন্ট আমি একটা জবে জয়েন করেছি, তো এখন ব্যালেন্স হয়ে যাচ্ছে। আসলে ছেলেও বড় হয়ে গেছে মোটামুটি, কোনোটা থেকে কোনোটার জন্য হার্মফুল হচ্ছে না, না। বরঞ্চ এখন আবার এক্সট্রা অ্যাড হয়েছে। আমার হাজবেন্ড বলছে যে তুমি এতদিন আগে গান মানে ছোটবেলায় গান করেছো, এখন আবার গান করো, কারণ তোমার তো বাচ্চার জন্য কিছু স্মৃতি রাখার প্রয়োজন, কারণ মা গান করতে একদমই একদমই। আরো শুনবো বাকিদের কাজের অঙ্গনগুলো নিয়েও শুনবো। আরেকটা বিরতির সময় হয়ে গেছে, ফিরে আসছি ছোট্ট একটা বিরতির পর। শীত নিয়ে তো আসলে আমরা কথা বলতেই চাই, তাই শীত নিয়ে আপনারা অবশ্যই এসে কথা বলবেন। আপনারা না আসলে শীতের পিঠাপুলির আলাপ করতে পারছি না, কারণ তিনজনই কর্মজীবী নারী। পিঠা কয়টা বানিয়েছেন সেটা আগে শুনতে চাই। কে কয়টা পিঠা বানিয়েছেন এই শীতে? আমি অনেক। কি কি? আমি ভাপা পিঠা বানিয়েছি, চিতই পিঠা বানিয়েছি, দুধ চিতই করেছি, পুলি পিঠা বানিয়েছি, পাটিসাপটা বানিয়েছি, ও পোয়া পিঠা। আচ্ছা, আমি শুধু 2 রকম জিনিস বানিয়েছি। আমি দুধ চিতই বানিয়েছি, আমি নলেন গুড়ের পায়েস বানিয়েছি, আমি গাজরের হালুয়া বানিয়েছি। এগুলো আমি আমার তো বলি, আমি কোনো পিঠা বানাইনি এবং আমি খেতে পছন্দ করি। অনেক পিঠা খেয়েছেন তাই তো? সবথেকে মজার বিষয় হচ্ছে আমি তো নতুন মা হয়েছি, আমার মেয়ের বয়স, ওর নাম কিংবদন্তি, এবং ওর সবথেকে মিষ্টি বিষয় হচ্ছে গালে টোল পড়ে। তো এই বিষয়টা আমাকে খুব প্রাণিত করে, দেখলেই ভালো লাগে। আর হচ্ছে ও যখন পেটে ছিল, তো তখন ওকে নিয়ে মানে তখন তো আমার একসঙ্গে 2টা হার্ট, তো আমরা এই 2জন মিলে তখন নকশি পিঠা, তারপর হচ্ছে অন্যান্য পিঠাগুলো খেয়েছি, বিশেষ করে পাকুন পিঠা। পাকুন পিঠাটা আমাদের ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লা ওই অঞ্চলে এত ভালো বানায়, এবং আমার ফুপুরা, খালারা, মামিরা মানে অসাধারণ বানায়। দেখা গেছে যে আমি হয়তো নরসিংদী গেলাম আমার মামা মামির বাসায়, বড় মামির বাসায়, মামি আমাকে সকালের নাস্তায় চিতই পিঠা, পাকুন পিঠা, নকশি পিঠা এত ভালো লাগে। আমি পিঠা ভীষণ লাইক করি, এই সব বললে আমার আসলে খেতে ইচ্ছে করবে। আপু কি বানিয়েছেন, সময় পেয়েছেন? আমার আসলে বাসায় ভাপা পিঠা, চিতই পিঠাটা বানানো হয়েছে। আর আমার কর্মস্থল যেহেতু সুপ্রিম কোর্ট সেগুনবাগিচা, তো ওখানে কোর্টে পিঠা খান কিনা? হ্যাঁ, আমাদের কোর্টে মাঝে মাঝে পাটিসাপটাটা খাওয়া হয়। তো কোর্টের খুব কাছে বেইলি রোডে, ওখানে কিন্তু পিঠার জন্য খুব জনপ্রিয়। তো মাঝে মাঝে আমার হাজবেন্ড হচ্ছে আমার কোর্ট শেষ হলে পিক করতে চলে যায়, তো দেখা যায় যে ইভিনিং চেম্বার থেকে চলে যায় বেইলি রোডে গিয়ে ওখানে ইচ্ছে মতো পিঠা খেয়েও আসি, আবার বাসার জন্য পার্সেল আনা হয়। আবার আমরা যে কর্মজীবী নারী, আসলে পিঠা যে আলাদা করে বানাবো সময়টা ম্যানেজ করা, আর ছোট্ট একটা বাচ্চা সামলে আসলে বাসায় এসে আবার পিঠা বানানো, তার থেকে বরং মনে হয় যে কোথাও থেকে অর্ডার দিয়ে নিয়ে আসি। কিন্তু অফিস থেকে নিচে নেমে প্রতিদিন আমরা চিতই, ভাপা এই পিঠাগুলো খেয়ে থাকি এবং ভীষণ ভালো লাগে। আমার পিঠা বানানোর একটা গল্প বলি। আমার ছেলের বয়স 5 বছর, ওর নাম সম্পূর্ণ। অ্যাকচুয়ালি ওর জন্য আমার পিঠা বানানো, ও হচ্ছে ইউটিউবে অনেক কিছু দেখে, মা তুমি এটা বানাও। ওর বাবা আমাকে এই পর্যন্ত যা করাতে পারেনি, ও আমাকে করিয়ে কমপ্লিট করে আসলে ফেলছে। মেয়েরা নিজের সন্তানের জন্য যা করবে এটা আসলে পৃথিবীর কারোর জন্যই করবে না, এটা আসলে সত্যি কথা। কিন্তু আরেকজনের জন্য রিচি আপু করবে আমার মনে হয় যে ভাইয়া আসলে এত সাপোর্ট করে, তো সেই ক্ষেত্রে তার জন্য না রাঁধলেই নয়, সে যা বলবে তাই করেন কিনা সেটা বলেন। হ্যাঁ, চেষ্টা করি সবসময় চেষ্টা করি। আর একটা বিষয়, একটু সিরিয়াস প্রশ্নেও আসি। সবথেকে বড় বিষয় হচ্ছে আমি যেটাই রান্না করি সে বলে হ্যাঁ খুব ভালো হয়েছে, খুব ভালো। এদের জন্য রান্না করেও ভালো লাগে, যে খাবার খেতে খেতে দীর্ঘ ভাবনায় চলে যায়, মনে হয় ধনিয়া গুঁড়া আজকে একটু কম হয়েছে, তুমি কি আজকে জিরা দিয়েছিলে। তাদের জন্য রান্না করে মজা নাই, কিন্তু যে সবকিছু খেয়ে ভালো বলে ওদের জন্য আরো ভালো করে রাখতে ইচ্ছে করে। রিচি আপু, ওই প্রশ্নটায় আসি। সেই প্রশ্নটা হলো যে পরিবার, সাংবাদিকতা, কবিত্ব সবকিছুকে বাঁচিয়ে রাখা, এবং মা হলো ফুল টাইম প্রফেশন, এটা মা হওয়া, এবং সাথে বিং আ ওয়াইফ, দ্যাট ইজ আ 48 আওয়ার জব আমার কাছে এরকম লাগে। সো হাউ ডু ইউ ব্যালেন্স ইট, এন্ড পারিবারিক সাপোর্টটা আসলে যে কোনো কাজের ক্ষেত্রে কতটা গুরুত্বপূর্ণ? যে কোনো কাজের ক্ষেত্রে, যে কোনো মানুষের ক্ষেত্রে পারিবারিক সাপোর্টটা ছাড়া আসলে অসম্ভব চলাটা। বিশেষ করে নতুন মা যারা হয়েছে, এই যে দীর্ঘ রাত জাগা, তারপর অফিস করা, পরিবার ব্যালেন্স করা, পরিবারে এসে সবকিছু মিলে আসলে অনেক কঠিন, এবং এত মানে অসহায় লাগে, এত অসহায় বোধ হয় যদি কারো কাছ থেকে একটু মানে সাপোর্টটা না পাওয়া যায়। সেই ক্ষেত্রে আমি অনেক লাকি।
আমার হাজবেন্ডের দিক থেকে, শ্বশুর বাড়ির দিক থেকে, বাবার বাড়ির দিক থেকে। আর এখন তো মানে আমার সঙ্গে আমার বাবা মা আছেন আমার বেবিকে দেখার জন্য, প্লাস অন্যান্য সাপোর্ট আছে। তো এই জন্য আমি মনে করি যে আমি ভীষণ লাকি। এটা একেবারেই ট্রু, এবং অনেক সাপোর্ট থাকা সত্ত্বেও দেখা যায় যে নারীরা আসলে যেই ধরনের হরমোনাল চেঞ্জের মধ্য দিয়ে এই সময়টা যায়, ভীষণ তাই না? তারপর আবার পোস্টপার্টাম ডিপ্রেশনের থাকে হ্যাঁ। আসলে। কিন্তু এইটা আবার যারা একটু অসচেতন বা অনেক মানে সচেতন না, যারা বিষয়টা বুঝতেই পারে না যে একটা নারী এই সময়টায় কত ধরনের মেন্টাল প্রেশারের মধ্যে দিয়ে যাচ্ছে। হুটহাট রেগে যাওয়া, চিৎকার করা, বা এটা যে সবসময় সবার হয় তা না, বাট অধিকাংশ মানুষেরই হয়। কিন্তু যদি এবং হয় অনেকের, সেটা আমি কিন্তু অনেকের অ্যাটেন্ড সাথে করা গল্প দরকার। করেছি, তো অনেকের এমনও হয় যে ওষুধ খেতে হয়, নিয়মিত মেডিকেশনের মধ্যে থাকতে হয়, তারপরেও দেখা গেছে যে ঠিকঠাক আচরণটা হয় না, বা অনেক কারণে, নানাবিধ কারণে এটা হতে পারে। না, হরমোনাল চেঞ্জেস এর সিরিয়াস ইস্যু। আমার কাছে মনে হয় যে আমাদের দেশেই ডিপ্রেশনটাকে খুব লাইটলি নেওয়া হয়, যেখানে আমাদের দেশে ডিপ্রেশনের হার সব থেকে বেশি। তো সেই আর অনেকে ক্ষেত্রে জানেই না। অনেকে এই বিষয়টা সচেতন না, জানেই না, হ্যাঁ। এবং বলে যে তুমি এই কথাটা বলো না, এই ওর সাথে মিশো না, বা এই যে মন খারাপ হচ্ছে এটা বাদ দাও। কিন্তু আসলে যে মন খারাপ থেকে কত রকমের সিভিয়ার রোগ শরীরে দানা বাঁধে, আর মন খারাপটাও কিন্তু এমনি হয় না, হয়তো কোনো একটা মানে যাদের মানে ভিটামিন ডি এর অভাব বা আরো আদার্স নানান কারণে মন খারাপ হয়, বা বিষণ্ণতাটা মানে জেকে বসে, যে শুধু মন খারাপ কিন্তু না, বিষণ্ণতা আসলে সিরিয়াস ইস্যু, দিনের পর দিন সেটা চলতে থাকলে। একদমই। এই পর্যায়ে জান্নাত আপুর কাছে আসতে চাই, ফ্যামিলি ব্যালেন্স নিয়ে যেহেতু কথা বলছিলাম, আই ওয়ান্ট টু নো অ্যাবাউট ইউর ফ্যামিলি। এবং দেখা যায় যে লয়ারদেরকে সবাই ভয় পায়, ভাইয়া আপনাকে ভয় পায় কিনা সেটা বলেন। না, আমার হাজব্যান্ড হচ্ছে ইঞ্জিনিয়ার, তো আমার হাজব্যান্ড খুবই সাপোর্টিভ একজন মানুষ। আমি মানে এই পর্যন্ত এসেছি আসলে উইদাউট হার মানে হিজ সাপোর্ট আমি এই পর্যন্ত আসতে পারতাম না। দেখা যায় যে আমার সকাল 9টা থেকে একদম বিকেল 4টা-5টা পর্যন্ত কোর্ট থাকে, ইভিনিংয়ে আবার ইভিনিং চেম্বার থাকে। তো আমার যেহেতু একটি বেবিও আছে, দেখা যায় সকালবেলা পুরো একটা যুদ্ধ লেগে যায়, তার স্কুল বাসায় আসলে ব্রেকফাস্ট মেক করা। তো সকালবেলা দেখা যায় বেবিকে স্কুলে দিয়ে জাস্ট আমি কোনো রকম কোর্টে চলে যাচ্ছি। তো বেবিকে স্কুল থেকে পিক করা, অ্যান্ডোর কেয়ার করা, তারপর আমাকে যতটা সাপোর্ট করা, মানে আমার হাজব্যান্ডের আমাকে নিয়ে কোনো ধরনের আমি কোনো অবজেকশন কখনো পাইনি যে টাইম দিতে পারছো না বা এরকম কিছু। ইভেন আমাদের ডিসেম্বরে হাইকোর্ট ভ্যাকেশন থাকে, 18 তারিখ থেকে বন্ধ ছিল। তো আমার হাজব্যান্ডের অনেক ইচ্ছা ছিল কক্সবাজার যাওয়ার, তো এত প্রেশার যে ভ্যাকেশনের সময় কোর্ট করতে হয়েছে। তো দেখা গিয়েছে যে কোনো মামলার কাজে আর কি রিসেন্টলি মাদারীপুর গিয়েছিলাম, তো হাজব্যান্ডকে বললাম যে চলো তুমিও সাথে চলো, এটাকেই ভ্যাকেশন বানিয়ে ফেলি, মামলাও করে আসলাম, মানে ঘোরাও হলো তোমাদের। তো আমি এক লাইনের একটা প্রশ্ন করব এবং তিনজনই সেটার উত্তর দেবেন, কারণ শীত নিয়ে আজকের বিষয়। এবং শুরুতেই বলেছি যে শীতকালে সর্বোচ্চ সংখ্যক বিয়ে হয়ে থাকে। আমি জানতে চাই আপু, শীতে মানুষ কেন বিয়ে করে, আপনার কি মনে হয়? আচ্ছা, শীতে বিয়ে করার অনেক রিজন আছে। এই ঋতুটা হচ্ছে সাপোর্টিভ। অনেকে মনে করে যে শীতে মেয়েদের মেকআপটা নষ্ট হয় না, আবার হচ্ছে দেখা যায় যে মানে বিভিন্ন রিজন থাকে। রিক্তা আপুর কি মনে হয়? শীতে ভরপুর খাবার দাবারও করা যায়, খাওয়া দাওয়া করা যায়, গরম লাগে না কিছু খেয়ে, গরম লাগে না, একটু অস্বস্তি বোধ কম লাগে, অনেক কাপড় চোপড় পরা যায় ফ্যাশনেবল এবং ট্রেন্ডি, যেগুলো সবসময় পরা যায় না। শার্ট থেকে শুরু করে সোয়েটার, কার্ডিগান থেকে শুরু করে জ্যাকেট আর হুডি, আমার মনে হয় এখনকার মেয়েদের এগুলো খুব পছন্দ। হ্যাঁ তা তো বটেই, কাপড় চোপড়ের একটা আরাম আছে। রোমান আপু কি ভাবেন এই বিষয়ে? শীত তো বিয়ের জন্য কমফোর্টেবল, কারণ বিয়েতে যে সমস্ত আউটফিট পরা হয় এগুলো তো ক্যারি করা গরমে খুবই ঝামেলা। কিন্তু একটা মানুষও সেই কথাটা বললেন না, যে কথাটা শুনতে চাইলাম, সেটা হলো একা থাকলে তো শীত বেশি লাগে নাকি না? হ্যাঁ একদম। হ্যাঁ, শীতে বেসিক্যালি একজন পার্টনার দরকার, এজন্য মানুষ শীতের সিজনটাকে বিয়ের জন্য আর কি বেছে নেয়। হ্যাঁ সেটাই তো, অনেক সমবেদনা যারা এই শীতেও বিয়ে করতে পারেননি, আপনাদের নেক্সট শীতে বিয়ে হয়ে যাবে। এখন একটু আসি আমাদের জুমে আমাদের অনেক আপুরা আছেন, নাহিদা নীলি আপু আছেন, মিষ্টি আপু আছেন, ওদিকে পরমা আপুকে দেখতে পাচ্ছি, আর আমাদের সাথে তানি আপু আছেন। নাহিদা আপু, আপনাকে দিয়ে শুরু করি। আপু, আপনার কাছে এসে একটু জানতে চাই যে এই উৎসবের ঋতু শীতে সব থেকে বেশি উৎসবপূর্ণ আপনার জীবনে কি ঘটেছে? আসসালামু আলাইকুম সবাইকে, শুভ সন্ধ্যা। আসলে এই শীতে, এটা তো আসলে শীতটাই হচ্ছে উৎসবের ঋতু। এই শীতের সময় কিন্তু সবাই বসে থাকে সব আনন্দ আয়োজনের জন্য। আমার সবচেয়ে মজার যেটা ছিল পিকনিকটা, ওইটা খুব এনজয় করতাম। ছোটবেলায় পাড়া থেকে খুব এনজয় করতাম, যেতাম সব অতিথিতে আমরা পিকনিকে যেতাম। তারপর যখন বড় হয়েছি, আস্তে স্কুল থেকে, কলেজ থেকে, তারপর স্কুল থেকে কলেজ, নিজের শিক্ষা প্রতিষ্ঠান থেকে, ওইটাই সবচেয়ে বেশি শীতের দিন আমি এনজয় করেছি, বনভোজনটাই।
ওটাই বুঝি সবচেয়ে আনন্দের। আর বিয়ে বাহ। শাদী তো আছেই। অনেক কিছু মনে করিয়ে দিলেন ছোট ছোট কথায়, সেই ছোটবেলার পিকনিক সব কিছু মনে পড়ে গেল নেলি আপু। মিষ্টি আপুর কাছে আসি, মিষ্টি আপুর কাছে এসে জানতে চাই আপু, শীত কি আপনার ভালো লাগে, আর ভালো লাগলে শীত কেন ভালো লাগে? শুভ সন্ধ্যা অহনা। শীত গ্রীষ্ম সব ভালো লাগে আমার, যখন মন ভালো তখন সব ভালো, শীতেও একদম। দুঃখ হয় গ্রীষ্মেও দুঃখ হয়। ভালো লাগাটা নিজের ভিতরে ভালো লাগাটা সবসময় ভালো লাগে। আর শীত লাগা ভালো লাগার অবশ্যই কারণ পিঠা পার্বণ। আর এই মাত্র দুপুরবেলাও একটা দাওয়াত খেয়ে আসলাম, অনেক অনেক দাওয়াত পাই, সাজতে ভালো লাগে, মানুষের সাথে ঘুরতে ভালো লাগে, পিকনিক করতে ভালো লাগে, অনেক ভালো লাগে শীত। এই তো এইসব কারণই। আর বাচ্চাদের ছোট নিজেদের ফাইনাল পরীক্ষা শেষ হয়ে নানুর বাসায় যেতাম, তেমনি বাচ্চাদেরও পরীক্ষা শেষ হয়ে যায়। শীত ভালো লাগার অনেকগুলো কারণ। আমার শীত খুব পছন্দ, সুন্দর সুন্দর ড্রেস পরা যায়, ফ্যাশন করা যায়, মেকআপ নেওয়া যায় সুন্দর মতো। শীত আসলেই ভালো লাগে। একদম। এবং আপনি যেটা বললেন সেটা আমিও এগ্রি করি যে কোনো কিছুই 100তে 100 না। আমরা যেমন শীত যখন ভালোবাসি, শীতের সাথে যে কষ্টটা আসে সেটাকে আমরা মেনে নেই না, কিন্তু মানুষদের কাছ থেকে যেন আমরা 100তে 100 আশা করি সব সময়। যে মানুষকে আমরা মনে করি যে ভালোটুকু আমরা নেব, কিন্তু ওর খারাপটুকু আর ভালো লাগছে না, আসলে এটা নিয়ে মানুষ রাগ দুটোকেই করে, গ্রহণ তাই না? করতে হয়। কিন্তু ভালোটুকু গ্রহণ যখন করতে হবে, শীতকে যেভাবে আদর করে নেই, মানুষকেও তেমনি 100তে 100 করেই নিতে হয়। আমি একটু তানিয়া আপুর কাছে আসি। তানিয়া আপু, আপনার কাছে এসে শীত নিয়ে একটু শুনি ছোট্ট করে। তানিয়া আপু, আপু একটু আনমিউট করবেন, আপু না আসতে আসতে সব ভুলে গেছে। আসুন আপু, কথা বলি। হ্যাঁ হ্যাঁ ভুলি নাই। হ্যাঁ হ্যাঁ, বলুন। কেমন আছো অহনা? খুব ভালো আছি আপু। তোমাকে একটু অন্যরকম লাগছে আজকে, পুরোনো দিনের নায়িকাদের মতো সুন্দর একটা শাক দিয়েছো এই শীতে, দারুণ লাগছে। আর সবাইকে অনেক অনেক শুভকামনা। অনেকদিন পর আসলাম, আসলে আমি একটু ব্যস্ত ছিলাম, আবার একটু সিক ছিলাম, তো আলহামদুলিল্লাহ এখন অনেকটা ভালো আছি। আর আমাদের নেক্সাস তো আমাদের আসলে প্রাণের মধ্যে থাকে, ভুলে যাওয়ার কোনো কারণই নাই। হয়তোবা একটু গ্যাপ হয়ে যায়, তবে আমরা সব সময় আমাদের মনটা পড়ে থাকে কিন্তু নেক্সাসে। একদম। কবে আবার নেক্সাসের বন্ধুদের সাথে দেখা হবে, তোমাদের সাথে দেখা হবে, জাকি আপুর সাথে দেখা হবে, এই আশাই থাকি আসলে সব সময়। আর আজকে খুবই সুন্দর একটা মানে ইয়ে পয়েন্ট নিয়ে আলোচনা। শীতের একটা উৎসব আসলে। শীত তো অবশ্যই সবসময় মানুষকে আপন করে নেয়, কাছে জড়িয়ে, যেমন আমাদের কম্বল, কাঁথা, আমাদের লেপ সেই আগের দিনের জড়িয়ে নেই আমরা। আমাদের আত্মীয় স্বজন, ফ্রেন্ড, ফ্যামিলি সবাইকে আমরা এই শীতে কিন্তু আরো বেশি করে কাছে পাওয়ার চেষ্টা করি, কাছে পাই। একদম একদম। অনেক সুন্দর সুন্দর অনেক আমরা অ্যারেঞ্জ করি শীতে। তো সবার জন্য অনেক শুভকামনা এই শীতে, যেন সবকিছু আমরা ভুলে গিয়ে সবাইকে আবার আপন করে নেই। অনেক অনেক ধন্যবাদ আপু, অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। আমরা আসলে শীত যেমন ওই যে বললাম যে শীত আসলে অনেক উৎসব নিয়ে আসে, কিন্তু জ্বর ঠান্ডা কাশি নিয়েও আসে, সেটা আপনারা আমাদের এখানেও বুঝতেই পারছেন। ছোট্ট করে একটা বিরতি নিয়ে নিচ্ছি, ফিরে আসি কিছুক্ষণের মধ্যেই। বিরতির পরে হাতে আছে অল্প একটু সময়, কারণ আমরা চলে এসেছি একেবারেই আমাদের আয়োজনের শেষ প্রান্তে। কেমন করে যেন ঘড়ির কাঁটা একদম বেরসিকভাবে আমাদেরকে আজকের আয়োজনের, আমাদের আড্ডার শেষ প্রান্তে নিয়ে এসেছে। আমাদের স্টুডিওতে তো 3জন বন্ধু আছেন, এর সাথে আমাদের চেনা আমাদের মানুষগুলো আমাদের জুমে আছেন। জুমে একটু এসে পড়ি, হাসিনা আপু যুক্ত হয়েছেন। হাসিনা আপুর সাথে একটু কথা বলি। আপু, শীতের কোন বিষয়টা ভালো লাগে এবং কি উৎসব হলো এবার? আসসালামু আলাইকুম আপু, শুভ সন্ধ্যা সবাইকে। শীত তো চলেই গেল, চলেই যাচ্ছে, আমার তো মন খারাপ। খেয়ে আরাম, পিঠা খেয়ে আরাম, তারপরে হচ্ছে এখন তো শীতের সেই আরাম বা সৌন্দর্য নাই আপু। আমরা তো স্কুল জীবনে হচ্ছে সকালবেলা আগের দিন পাতা, ডালপালা এগুলো সব কুড়ে সবাই জমায় রাখতো এক একজন, বুঝছো? বাড়ির নিচে একটা ক্ষেত ছিল, ওই ক্ষেতে তো পরে আবার একটা পলি দিয়ে ঢেকে রাখতো যে সকালে আগুন তাপানো হবে। ওইটা হচ্ছে সকালবেলা গিয়ে পলিটা সরাই আগুন লাগাইতো, সবাই চতুর্দিকে বসে তাপাইতাম, বুঝছো? আর নানির বাড়িতে গিয়া ওইটার আলাদা আরেক মজা, মানে সকালবেলা সেই মিষ্টি আলু পোড়া চুলার ভিতরে, ওই যে মাটির চুলায়, তারপরে হচ্ছে নাড়ু, মুড়ি, চিরা ভাজা, গম ভাজা, বুঝছো? এগুলো খাইতাম শীতের ওই সকালে। এই যে খড়কুটো আছে না, ওইটা ছড়াই দিত রোদ্রে শুকানোর জন্য, ওইটার উপর বসে আমরা ওই বাটিতে নিয়ে, ছোট ছোট পাতিল ছিল খেলনা পাতিলের মতো,
ওগুলাতে ভাগ করে করে নানি মামি ওদেরকে সবাইকে দিয়ে বসাই দিত। বাহ। শীতল পাটি বানাইতো, পাটিটা আমরা নিয়ে খড়কুটির উপর বসাইতাম, বুঝছো? এগুলো তো এখন নাই। আসলেই তাও তাই, দুটো আমি পাশে ওই যাই আছে, বিষয়টা এর খুব মধ্যে মিস আমরা করি রান্না আপু, করতে যে দিই। আমরা যখন গ্রামে যেতাম, গ্রামে তো প্রচুর ঠান্ডা থাকতো, তো মাটির চুলাতে গরুর মাংস রান্না হতো, কিন্তু সেটা ঘরে পর্যন্ত আসতে আসতে কিন্তু জমে যাবে, তাই আমাদেরকে খেতে হতো চুলোর পাশে বসে, একদম চুলোর পাশে বসবো, ইনস্ট্যান্ট মাংস দেবে, ইনস্ট্যান্ট খেয়ে বিশেষ করে নেবো, মাংসের এরকম একটা সঙ্গে ব্যাপার। ছিটরুটি, শীতটা আসলে গ্রামেই মানে উপভোগ করা গ্রামে যায় সবচেয়ে basically। বেশি উপভোগ করা যায়, এবং এই বছর রস খাইনি এখনো খেজুরের, তো এটাও একটা মন খারাপের ব্যাপার। আসি একটু আমাদের কাছে, আমাদের সাথে আছেন হলো আমাদের ইফ ফারহানা নার্গিস আপু, ইফ ফারহানা নার্গিস আপুর কাছে আসি। শীত নিয়ে শুনি আপু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনেকদিন শীতে পর তো আপনাকে দেখলাম। মানে প্রথমে বলতে হয় লেপ মুড়ি থেকে বের হওয়া যায় খুব কষ্ট, তারপরেও হচ্ছে থেকে বের হতে হয়। আর হচ্ছে ধোঁয়া উঠা, যখন গরম ভাপা পিঠা বা হচ্ছে দুধ চিতই পিঠা যখন খাওয়া হয় তখন মনে হয় যে শীতটা জমে গেছে। আর হচ্ছে যখন আবার ভালো লাগে দুপুরবেলা গরম গরম ভর্তা দিয়ে ভাত, মানে কি বলবো এগুলা, আর শীতের সবজি আসলে মিস করা যায়, এগুলা শুধু একদম। শীতেই পাওয়া যায়, শীতেই ভালো লাগে খেতে। যতই বলেন গরমকালে সবসময় হ্যাঁ। পাওয়া যায়, শীতের সবজি শীতেই সময় ভালো লাগে। একদমই তাই, আমিও সারা সবার বছর সুযোগ শীতের সুবিধা। জন্য আশা করি বসে থাকি, কারণ অনেক ফুলকপি খাওয়া যায়, কারণ ফুলকপির হাইয়েস্ট টেস্ট শুধুমাত্র শীতকালে থাকে, সো অন্য সিজনে ফুলকপি খেতে মজা না, শুধু শীতকালে মজা, তো আমি অনেক খাই, সবজি প্রচুর খাই। এবার একটু স্টুডিওতে এসেই যাই, এবং একদম শেষ পর্যায়ে যেহেতু আছি, আস্তে আস্তে শেষের দিকে এগোচ্ছি, জান্নাত আপুর কাছে এসে জানতে চাই যে অনেক নারীরা আছেন যারা দেখা যায় যে আসলে অনেক রকম সমস্যা তাদের জীবনে আছে, কিন্তু ওনারা জানেনই না যে এটা আইনজীবীর কাছে রিপোর্ট করতে হবে, এবং অনেকেই ঘরে বসে থাকেন যে এটার আর কি হবে, এভাবেই মেনে নিচ্ছি। কিন্তু আপনার কাছে এমন কি কি ধরনের কেস আসে যেগুলোর আসলে প্রপার আইন আছে এবং যেগুলোর সার্ভিস তারা পাবেন, কিন্তু অনেক নারীরা এটা সহ্য করেন বসে বসে এবং তারা এটা নিয়ে কাজও করেন না? আমরা দেখা যায় যে সামাজিক, পারিবারিক, ব্যক্তিগত মেয়েরা কিন্তু অনেক সমস্যার সম্মুখীন হয়, বিশেষ করে বিয়ে, দেনমোহর, সম্পত্তির অধিকার, পারিবারিক সহিংসতা, ভরণ পোষণ, তো অনেক প্রবলেমের কিন্তু মেয়েরা সম্মুখীন হয়ে থাকে। তারা হয়তো অনেকে প্রপার আইনটাই জানে না, বা অনেক মুখ বুঝে সহ্য করে যে না আমি আসলে এটার কি সলিউশন করব। তো আমি এইসব অসহায় নারীদের নিয়ে কাজ করি, যে তারা বুঝুক যে না আমাদের পাশে কে একজন আছে আমাদেরকে সাপোর্ট করার জন্য। কারণ আইন আসলে ভয় পাওয়ার কিছু নয়। আপনি যদি পারিবারিক সহিংসতা যে কোনো ধরনের নির্যাতনের শিকার হয়ে থাকেন, আপনি অবশ্যই আইনের সহায়তা নেবেন, যে কোনো আইনজীবীর মাধ্যমে। আমি প্রতিদিন বিভিন্ন নারীদের বিভিন্ন নতুন নতুন গল্প শুনি, তাদের বিভিন্ন প্রবলেমের সলিউশন করি, চেষ্টা করি তাদের পাশে থেকে তাদেরকে সাপোর্ট করার জন্য। বাহ, চমৎকার। এবং অনেকেই কোর্ট কাচারির ঝামেলা করতে চান না, এই কথাটা খুব শুনি আমরা, যে কোর্ট কাচারি বাবা সেটা অনেক ঝামেলা, বাট আসলে কি সেটা ঝামেলা? না, কোর্ট কাচারি আসলে ওরকম ঝামেলা না। আপনাকে হচ্ছে সঠিক আইনটা জানতে হবে, সেই আইনে সঠিকভাবে প্রয়োগ করতে হবে। আপনি যদি সহ্য করেই যান নির্যাতনের শিকার হয়তো ওটা তো বেড়ে যাবে। আমাদের দেশে আইন আছে, আপনি যে কোনো ধরনের সহিংসতা বা নির্যাতনের শিকার হলে আপনি অবশ্যই আইনের সেটাকে পদক্ষেপ রিপোর্ট নেবেন। করবেন। অনেক ধন্যবাদ আপু। রিচি আপুর কাছে আসি। রিচি আপু, একটা কবিতা শুনবো, যাবার বেলা চলে এসেছে, তো একটা কবিতা শুনি আপনার কাছে। আচ্ছা, কার এখন কবিতা শোনাচ্ছেন সেটা কথা বলেন। বাড়াচ্ছি না, যে কবিতাটি পড়বো কবিতার শিরোনাম বিশুদ্ধ ব্যাকুল বাতাস। আমার বরের লেখা, সে একজন সংবাদকর্মী, একজন লেখক এবং একজন ফিল্ম মেকার। তো কতটা পড়তে পারবো আমি জানি না, তবে চেষ্টা করছি। করেন, দেখি। বিশুদ্ধ ব্যাকুল বাতাস। তোমার মনের অবস্থা কেমন? আটলান্টিকে বরফ জমছে না গলছে, পৃথিবীর ফুসফুসে আগুন জ্বলছে না নিভছে, সানশেডে বাস করা একজোড়া চড়ুই কেন নিরে ফিরে এলো না? তুমি কেন উপর হয়ে শুয়ে কাঁদলে? চিরহরিৎ বৃক্ষের মতো আঙুলে ছিটানো ধবধবে ভাতগুলো কাকেরা কেন খেলো না? আকিলার মায়ের কবুতরের বাচ্চাগুলো ম্যাও এসে কেন খেয়ে গেল? তা শুনে ছাদে শুকনো মরিচ আর হলুদ মেলতে মেলতে রাজ্যের মায়াশ্রিত কণ্ঠে বললে, আহারে আহারে। বিশ্বাস করো, তা জানার জন্য তোমার পাড়ায় আমি যাইনি, টেলিভিশন দেখা ছেড়ে দিয়েছি। শেষ কবে পত্রিকা পড়েছি মনে পড়ে না, বিশেষ বুলেটিন শুনে আমার বুকে যেন বুলেট ইন করে। আমি কেবল চৌরাস্তার সিগন্যাল বাতির দিকে তাকিয়ে থাকি,
ওখানে লাল, সবুজ, হলুদ বাতি জ্বলে, জেব্রা ক্রসিং সাদা কালো। আকিলার মায়ের কবুতরের বাচ্চাগুলো ম্যাও এসে খায়নি। আকিলার বাপ গলা টিপে টিপে বাচ্চাগুলোকে মেরে ফেলেছে আর বলেছে, শালা কই তোরে সাও, তবু লাইগা আকিলার মায়ে আমারে পাত্তা দেয় না। বেনি দুলিয়ে দুলিয়ে আকিলা তখন বন্ধুদের সাথে খেলছিল, ইচিং বিচিং চিচিং ছা, প্রজাপতি উড়ে যা। কোনো এক সকালে তোমার বাড়ির সামনে দাঁড়ালে, আমার মুখের দিকে তাকালে দেখবে একটি কবিতা লেখা আছে, নাম বিশুদ্ধ ব্যাকুল বাতাস। বাহ, চমৎকার চমৎকার, খুব সুন্দর। দুজন হাজব্যান্ড ওয়াইফ যখন একই ধরনের আগ্রহ প্রকাশ করেন সেটা আসলে চমৎকার, কারণ নিজেরা নিজেদের মধ্যে এটা নিয়ে অনেক আলাপ করা যায়। বেশ চমৎকার ভাইয়া লিখেছেন, সেটা বলতেই হবে। আপনার কাছে একটা গান শুনবো, কার গান শুনবো, কি শুনবো সেটা একটু পরেই আসবো, কারণ আমি বিদায় নিয়ে নিতে চাই। বিদায় নিয়ে তারপরে আমরা গানটা শুনতে শুনতে বাড়ি যাব, এমন একটা পরিস্থিতি তৈরি করতে চাই। সেই পর্যায়ে আপনাদের সবাইকে আমি যেটা বলতে চাই যে শীত আসলে একটা চমৎকার সময়, তবে এটা তখনই সবচেয়ে বেশি উপভোগ্য যখন আমরা নিজেরা উপভোগ করছি এবং আমাদের আশেপাশের প্রত্যেকটা মানুষের খেয়াল রাখছি। আমাদের আশেপাশে অনেক মানুষই আছেন যারা আন্ডার প্রিভিলেজড এবং তারা আসলে শীতের সময় যথেষ্ট কাপড় পাচ্ছেন না বলে তাদের জন্য শীতটা বেশ কষ্টদায়ক। তো আশেপাশের মানুষকে সবসময় সহায়তা করবেন, শীতের সময়টা মানুষের প্রতি সদয় আচরণ করবেন, সেই প্রত্যাশা অবশ্যই করি। এবং শুরুতেই যেটা জানাতে চেয়েছিলাম, যেটা আমাদের বলবো যে আমাদের সংস্কৃতি অঙ্গনের জন্য বড় একটা ক্ষতিও বটে। গত 14 জানুয়ারি বাংলা নাটকের মহাকবি সেলিম আল দ্বীনের 19তম প্রয়াণ দিবস ছিল, এবং 19তম প্রয়াণ দিবস হলেও তার কাজ দিয়ে অবশ্যই তিনি আমাদের মনের ভেতরে সবসময় জায়গা করে রাখবেন। তার প্রতি শ্রদ্ধা পোষণ করে আজকের আয়োজন এখানে শেষ করছি। একটা গানে চলে যাব, কার গান সেটা শুনে গানটা শুনতে শুনতে বাড়ি যাব। আচ্ছা, আমাদের কবি যেহেতু তার হাজবেন্ডের কবিতা দিয়ে শেষ করলেন, আমার হাজবেন্ড একজন সঙ্গীত শিল্পী প্লাস একজন কম্পোজার। ওর একটা গান খুব রিসেন্টলি খুব মানে জনপ্রিয়তা পেয়েছে, আমি ওই গানটাই গাইতে গাইতে বাড়ি যাই, তাহলে চেষ্টা করছি গাইতে। তোমারি মোহে আমি ডুবে যাই, অভিলাষী সে মায়ায় আবেগে জানো কি হায়, আমি মরে যাই যদি না দেখি তোমায় দু চোখে জানো কি হায়। ও হিয়া তোমার হাসিতে অধরে ধরে চাঁদোয়া আধো লোতে হৃদয়ে বে পরোয়া তোমারি মোহে আমি ডুবে যাই অভিলাষী সে মায়ায় আবেগে জানো কি হায়, আমি মরে যাই।